লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় নিহত আরও 33। গাজায় নিহত আরও 120, প্রাণহানি বেড়ে প্রায় 44,200। আরও জানিয়ে দেব পাকিস্তানের সাম্প্রদায়িক সহিংসতায় নিহত অন্তত 32। লেবাননের স্থল হামলার লক্ষ্য অর্জন থেকে অনেক দূরে ইসরায়েল বলে মনে করছে বিশ্লেষকরা। বৈশ্বিক নিরাপত্তা ইস্যুতে ট্রাম্পের সঙ্গে ন্যাটো প্রধানের বৈঠক। সর্বশেষ জানিয়ে দেব ইমরান খানের চূড়ান্ত ডাক, পাকিস্তানে হতে পারে অনেক কিছু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানিয়ে দেব বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন। চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। লেবাননে প্রাণঘাতী হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি সামরিক বাহিনী। সর্বশেষ হামলায় মধ্যপ্রাচ্যের এই দেশটিতে আরও 33 জন নিহত হয়েছেন। এর মধ্যে বৈরুতে হামলায় নিহত হয়েছেন কমপক্ষে 20 জন। আর লেবাননের পূর্বাঞ্চলে প্রাণ হারিয়েছেন আরও 13 জন, আহত হয়েছেন আরও বহু মানুষ। রোববার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েল বিমান হামলায় বৈরুতের মধ্যাঞ্চলে 20 জন এবং পূর্ব লেবাননে হওয়া হামলায় আরও 13 জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। নিহতদের মধ্যে 8 জন, যাদের মধ্যে 4 জন শিশু। সিমেস্টার গ্রামে হামলায় নিহত হয়েছেন এবং বোদাই গ্রামে হামলায় আরও 5 জন মারা গেছেন বলে শনিবার লেবানিজ এই মন্ত্রণালয় জানিয়েছে। দুটি গ্রামই বালবেক জেলায় অবস্থিত। এর আগে ইসরায়েলি সামরিক বাহিনীর বৈরুতের কেন্দ্রস্থলে ঘনবসতিপূর্ণ এলাকায় একটি আবাসিক ভবনকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ভবনটি ধসে পড়ে বলে রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে। বৈরুতে হওয়া এই হামলায় অন্তত 20 জন নিহত এবং আরও 66 জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। স্বেচ্ছাসেবক এবং উদ্ধারকর্মীরা ধ্বংসাবশেষের মধ্যে বুলডোজার দিয়ে খনন করে এবং ভারী সরঞ্জাম ব্যবহার করে বেঁচে থাকা লোকদের খুঁজছিলেন। এছাড়া হামলার পর আশেপাশে থাকা এলাকা থেকে হতাহতের শরীরের বিভিন্ন অংশ শনাক্ত করার কাজ চালিয়ে যাচ্ছে জানিয়ে মন্ত্রণালয় জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে এক বিবৃতিতে বলেছেন, এসব অঙ্গ প্রত্যঙ্গ ডিএনএ পরীক্ষা করার পরেই নিহতের মোট সংখ্যা নির্ধারণ করা যাবে। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর বৈরুতে ভয়ঙ্কর গণহত্যার সাক্ষী হয়েছে। ইসরায়েলি শত্রুদের বিমান হামলায় বাস্তা এলাকায় আল মামুন স্ট্রিটে 5টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে একটি 8তলা আবাসিক ভবন সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে। বৈরুত থেকে আল জাজিরার জেইন রাজভি বলেছেন, শক্তিশালী এই হামলায় ধ্বংস হওয়া ভবনের আশেপাশের ফ্ল্যাটের ব্লকগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে। উদ্ধারকর্মীরা এবং প্যারামেডিকরা এখনও আবার হামলাস্থলে রয়েছেন। মূলত গত বছর অক্টোবরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকেই লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে সংঘাত চলছে ইসরায়েলের। তবে গত সেপ্টেম্বর মাস থেকে হিজবুল্লাহর সঙ্গে ইসরায়েলের পূর্ণমাত্রা যুদ্ধ শুরু হয়। এছাড়া গত 23 সেপ্টেম্বর থেকে রাজধানীর বৈরুতের পাশাপাশি লেবানন জুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ইসরায়েলি সামরিক বাহিনীর দাবি, সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর অপারেটিভস অবকাঠামো এবং অস্ত্রাগারকে লক্ষ্য করে এই হামলা চলছে। হিজবুল্লাহ পাল্টা আঘাত হানছে। লেবাননে অভিযানরত ইসরায়েলি সেনা সদস্যদের হত্যার পাশাপাশি ইসরায়েলের বেশ গভীরে সামরিক ঘাঁটিতে অত্যাধুনিক মিসাইল দিয়ে হামলা চালাচ্ছে শক্তিশালী এই সশস্ত্র গোষ্ঠীটি। গত বছরের অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত 3670 জন নিহত হয়েছেন বলে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় শনিবার জানিয়েছে। আহত হয়েছেন আরও প্রায় 15,000 লেবানিজ। লেবাননের ইসরায়েলি হামলায় 10 লাখেরও বেশি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। এমন অবস্থায় যুদ্ধ মধ্যপ্রাচ্যের বাইরে অনেক দূরে ছড়িয়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরান। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় গত 48 ঘন্টায় কমপক্ষে আরও 120 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় 44,200 জনে পৌঁছে গেছে। এছাড়াও গত বছর অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও লক্ষাধিক ফিলিস্তিনি। শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। প্রতিবেদনে বলা হয়েছে, গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও 120 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে 44,176 জনে পৌঁছেছে বলে শনিবার অবরুদ্ধ এই ভূখণ্ডের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে। মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, নিরলস এই হামলায় আরও অন্তত 1,04,473 জন ব্যক্তি আহত হয়েছেন। মন্ত্রণালয় বলছে, গত 48 ঘন্টায় ইসরায়েলি বাহিনীর অব্যাহত আগ্রাসনে 120 জন নিহত এবং আরও 205 জন আহত হয়েছেন। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছেন, কারণ উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছেন না। ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষ মনে করছে, গাজা উপত্যকা জুড়ে ধ্বংস হওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে এখনও 10,000-এরও বেশি লোক নিখোঁজ রয়েছেন। মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব সত্ত্বেও ইসরায়েলের অবরুদ্ধ এই ভূখণ্ডে তারা নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছে। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় অবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েলি এই হামলায় হাসপাতাল, স্কুল, শরণার্থী শিবির, মসজিদ, গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হয়ে গেছে।
এছাড়াও ইসরায়েলি আগ্রাসনের কারণে প্রায় 20 লাখের বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। মূলত ইসরায়েলি আক্রমণ থেকে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছে। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন। আর খাদ্য, বিশুদ্ধ পানি ও ওষুধের তীব্র সংকটের মধ্যে গাজার সকলেই এখন খাদ্য নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছেন। এছাড়াও অবরুদ্ধ এই ভূখণ্ডের 60% অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলের ইতিমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন। যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈশ্বিক নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর মহাসচিব মার্ক রুটে। শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পাম বিচে তাদের এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে বলে শনিবার পশ্চিমা এই সামরিক জোটের একজন মুখপাত্র জানিয়েছেন। ন্যাটোর মুখপাত্র ফারাহ দাখাল্লাল এক বিবৃতিতে বলেছেন, ন্যাটো বর্তমানে যে ধরনের বৈশ্বিক নিরাপত্তা সংকটের মুখোমুখি হয়েছে সেসবের পরিসর নিয়ে আলোচনা করেছেন ট্রাম্প ও রুটে। পশ্চিমা এই জোটের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, রুটে ও তার প্রতিনিধি দলের সদস্যরা ট্রাম্পের সঙ্গে বৈঠকের পাশাপাশি নির্বাচিত এই প্রেসিডেন্টের হোয়াইট হাউসে নিয়োগ করা জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কংগ্রেসম্যান মাইক ওয়ালটেজের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। ট্রাম্পের সঙ্গে বৈঠক করতে নেদারল্যান্ডসের সরকারি বিমানে করে ফ্লোরিডায় গেছেন মার্ক রুটে। ডাচ গণমাধ্যমে এখন এমন খবর প্রকাশ করা হয়েছে। এই বিষয়ে মন্তব্য জানাতে যোগাযোগ করা হলেও ন্যাটো কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। গত মাসে ন্যাটোর প্রধান হিসাবে দায়িত্ব নিয়েছেন নেদারল্যান্ডসের সাবেক প্রধানমন্ত্রী মার্ক রুটে। মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্পের 2017 থেকে 21 সালের প্রথম মেয়াদের সময় তার সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার জন্য ইউরোপীয় নেতাদের মাঝে সবচেয়ে দক্ষ হিসাবে রুটকে মনে করা হয়। গত 5 নভেম্বর অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কমলা হ্যারিসকে হারিয়ে দ্বিতীয়বারের মতো জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আগামী 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে তার। ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরার আগে রাশিয়া ইউক্রেন যুদ্ধে নতুন করে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। দুদিন আগে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সরবরাহ করা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালিয়েছে ইউক্রেন। এই হামলার প্রতিশোধে ইউক্রেনের দিনিপ্রো অঞ্চলে প্রথমবারের মতো মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে পশ্চিমাদের দেওয়া অস্ত্র ব্যবহার করায় পারমাণবিক যুদ্ধের ঝুঁকির বিষয়ে সতর্ক করে দিয়েছেন। একই সঙ্গে তিনি বলেছেন, আমাদের শত্রুদের যারা অস্ত্র দিয়ে সহায়তা করেছে তাদের সামরিক স্থাপনাও আমাদের ক্ষেপণাস্ত্রের নিশানায় থাকবে। এমনকি পশ্চিমা দেশগুলো রাশিয়া হামলা চালাতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি। সংবিধানের 26তম সংশোধনের বিরোধিতা, সাধারণ মানুষকে গ্রেপ্তার ও জনগণের ম্যান্ডেট ফিরিয়ে দেওয়ার দাবিতে চূড়ান্ত ডাক কর্মসূচি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। কাল রোববার 24 নভেম্বর এই কর্মসূচি পালন করে ইমরান খানের কর্মী সমর্থকরা। এর অংশ হিসেবে রাজধানীর ইসলামাবাদে জড়ো হবেন তারা। ইমরানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফ এই কর্মসূচি নিয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। তারা বলছে অনেক মানুষ কাল ইসলামাবাদে জড়ো হবে। এছাড়া পিটিআই নেতারা বলছেন যে কোনো ধরনের বাধা টপকে তাদের কর্মসূচি সফল করবেন। পাক সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পিটিআই এর কর্মসূচির কারণে আজ শনিবার থেকে মোবাইল সেবা বন্ধ করে দেওয়া হতে পারে। সংবাদ মাধ্যমটি আরও জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আন্দোলনকারীরা যেন কোনোভাবে ইসলামাবাদে প্রবেশ করতে না পারেন।